বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। আইএসএল যে 20 বছরের মডেলটা দেখিয়েছে, এই মডেলটা কি সত্যি ফুলফিল হবে? এই বছর কি আইএসএল হবে? হলে কত তারিখ থেকে হবে? সিটি ফুটবল আর বোড়াহারেরা কি থাপ্পড় মেরে গেল এআইএফএফ এর গালে? তার পাশাপাশি মোহনবাগান ইস্টবেঙ্গল দল নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সত্যিই কি আইএসএল এই বছর হবে? এআইএফএফ এর যে নতুন 20 বছরের মডেলটা আইএসএল যে পরিকল্পনা করছে, সেটা কতটা বাস্তবতা বা কতটা ফুলফিল হতে পারে? এক কথায় বলতে পারি, যারা ইন্ডিয়ান ফুটবল দেখেন, আইএসএল ভালোবাসেন, এই ভিডিওটা তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সমস্তটাই কিন্তু পুরো ডিটেলসে আপনাদেরকে জানাবো। তো সবার প্রথমে বলি, এই বছর কিন্তু আইএসএল হওয়ার সম্ভাব্য তারিখ এখনো অফিসিয়াল নয়, আনঅফিসিয়ালি 5ই ফেব্রুয়ারি আইএসএল শুরু হতে পারে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নতুন যে পরিকল্পনাটা আছে, সেই পরিকল্পনায় সমস্ত ক্লাব হ্যাঁ সম্মতি বললেই আইএসএল কিন্তু 5ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে, এটা কনফার্ম ধরে নিন। যদি আইএসএল এর সমস্ত ক্লাব হ্যাঁ এআইএফএফ এর নতুন যে রোড ম্যাপটা আছে আইএসএল নিয়ে, সেটার উপর রাজি হয় কিনা। তো আমি মনে করি এইবার কিন্তু আইএসএল এর ক্লাবগুলো রাজি হয়ে যাবে। তো 20 বছরের পরিকল্পনা কি সেটা পরে বলছি, আগে বলছি এই বছর আইএসএল হওয়ার পরিকল্পনা কি। এই বছর আইএসএল 70 কোটি টাকা বাজেটের মধ্যে হবে, মানে অর্ধেক আইএসএল যেহেতু হবে, তাই আইএসএল এর বাজেটও 70 কোটি টাকা করে দিয়েছে, হাফ করে দিয়েছে। তো 70 কোটির মধ্যে প্রত্যেক কটা ক্লাবকে 1 কোটি টাকা দিয়ে পার্টিসিপেট করতে হবে, অর্থাৎ 14টা ক্লাব পার্টিসিপেট করবে আইএসএল এ। 14 কোটি টাকা 70 কোটির মধ্যে থেকে গেল। বাদ বাকি টাকা তাহলে কোথা থেকে আসবে? সব থেকে বড় প্রশ্ন, যেখানে এআইএফএফ কোনো স্পন্সর খুঁজে পাচ্ছে না, সেখানে মিনিমাম তো এআইএফএফ কে 20 কোটির একটা স্পন্সর খুঁজতেই হবে। তাহলে গেল কত? 14 আর 20 34, এখনো কিন্তু 36 কোটি আছে। তো জিও হটস্টার বা সোনি যেই কিনবে, তার উপরেও কিন্তু নির্ভর করছে যে সে 36 কোটি টাকা দেবে কিনা। তো আমি মনে করি যেহেতু এআইএফএফ এতটা কনফিডেন্স নিয়ে বলছে, তাই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হয়তো স্পন্সরশিপ বা টেলিকাস্ট রাইট মানে কমার্শিয়াল রাইটস সবার সঙ্গে হয়তো কথাবার্তা হয়ে গেছে। অর্থাৎ মোদ্দা কথা, 5ই ফেব্রুয়ারি থেকে কিন্তু আইএসএল শুরু হওয়ার সম্ভাবনা প্রচুর আছে। আইএসএল শুরু হতে পারে। এইবার 20 বছরের মডেল এবং ক্লাবরা কিভাবে প্রফিট পাবে বা এআইএফএফ কিভাবে প্রফিট পাবে, সেটা একবার আপনাদেরকে পুরো ডিটেলসে এক্সপ্লেন করি। প্রথমত বলি, এআইএফএফ যেই 20 বছরের প্ল্যানটা করেছে, সেই প্ল্যানটা তখনই এক্সিকিউট হবে যখন আইএসএল থেকে মিনিমাম প্রফিট রেভিনিউ 170-80 কোটি টাকা হবে। এর কমে কিন্তু চলবে না, কারণ এর অনেক কটা ভাগ আছে। প্রথমত, আইএসএল থেকে যা রেভিনিউ হবে, যা প্রফিট হবে, যেটা আগামী 10 সিজন খুব কম হয়েছে, তো সেখানে যদি 150 কোটি টাকা প্রফিট হয়, একটা আনুমানিকই বলছি, তাহলে তার মধ্যে 10% নেবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, মানে 100-র মধ্যে 10% প্রফিট এআইএফএফ নেবে। বাদ বাকি 30% প্রফিট সেটা কমার্শিয়াল রাইটস, মানে যারা দেখাবে আপনার আইএসএলটা আর যারা স্পন্সর করবে, তাদের মধ্যে হয়তো ভাগ হবে। অর্থাৎ 10 আর 30-40 চলে গেল, বেঁচে রইল 60। 60-এর মধ্যে 50% ক্লাব যারা পার্টিসিপেট করবে তাদের মধ্যে ভাগ হবে, মানে 14টা ক্লাবের মধ্যে 50% রেভিনিউ মানে প্রফিট যে আইএসএল থেকে হবে, সেটা 14টা ক্লাবের মধ্যে ভাগ হবে। বেঁচে রইল 10%। 10% যেটা আছে ওইটা এক্সট্রা প্রফিট, ওটাও কিন্তু আইএসএল ক্লাবের মধ্যেই ভাগ হবে। এক্সাম্পল দিই, ভাবুন 1 থেকে 4-এ এই ক্লাব ফিনিশ করেছে, তো এদের জন্য এত পার্সেন্ট। 4 থেকে 10-এর মধ্যে যারা ফিনিশ করেছে তাদের জন্য এতটা পার্সেন্ট। 10 থেকে 14 যারা ফিনিশ করেছে তাদের জন্য এতটা পার্সেন্ট। অর্থাৎ এক্সট্রা বোনাস এটাও কিন্তু আইএসএল ক্লাবের মধ্যেই ভাগ করা হবে, নির্ভর করছে কে কত নম্বরে ফিনিশ করছে। অর্থাৎ এটা হচ্ছে আইএসএল থেকে যা প্রফিট হবে, তার ভাগ কোথায় কোথায় যাবে। আশা করি পুরো ব্যাপারটা জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার আপনাদেরকে সহজ বাংলা ভাষায় বোঝাতে সক্ষম হয়েছি। এবং আরো একটা এক্সট্রা পয়েন্ট যেটা আপনাদেরকে বলাটা অবশ্যই দরকার, আইএসএল এর ম্যাচ কিন্তু এআইএফএফ অর্গানাইজ করবে না, হোম ক্লাব আইএসএল এর ম্যাচ অর্গানাইজ করবে, মানে আগে যেটা হতো সেটাই হবে। অর্থাৎ 1 কোটি টাকা তো অবশ্যই পার্টিসিপেন্ট ফি দেবে, তার মধ্যে একটা দলের মিনিমাম 13টা যদি হোম ম্যাচ পড়ে, তাহলে সেই 13টা হোম ম্যাচও কিন্তু সেই ক্লাবকে অর্গানাইজ করতে হবে। অর্থাৎ অর্গানাইজিং এর দায়িত্ব কিন্তু, অর্থাৎ ম্যাচ অর্গানাইজিং এর দায়িত্ব কিন্তু এআইএফএফ নেবে না, হোম ক্লাবকেই নিতে হবে। এটাও একটা পয়েন্ট বলার ছিল। এবং প্রমোশন রেলিগেশন তো থাকবেই। আই লিগ থেকে যেই দল জিতবে সে প্রমোট হয়ে আইএসএল খেলবে,
এবং আইএসএল এর যে সব থেকে লাস্টে ফিনিশ করবে সে কিন্তু আই লিগ খেলতে চলে যাবে, অর্থাৎ প্রমোশন রেলিগেশন কিন্তু চালু হচ্ছে, যেটা সব থেকে ভালো কথা। কারণ অনেক দল যাচ্ছে তাই টিম নামিয়ে শুধু আইএসএল পার্টিসিপেট করার জন্যই খেলে, ওদের থেকে আই লিগে ভালো ভালো দল খেলে, অর্থাৎ এটা কিন্তু অবশ্যই দরকার ছিল রেলিগেশনটা, অর্থাৎ নিচের দল কিন্তু আই লিগ খেলতে চলে যাবে। অর্থাৎ এটাই হচ্ছে আইএসএল এর নতুন মডেল, যেটা 20 বছর এক্সিকিউট করবে, মানে 20 বছরের পরিকল্পনা করছে এটাকে নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এর মধ্যে দুটো সব থেকে বড় পয়েন্ট, যেটা এই বছর 70 কোটি টাকা আশা করছে এআইএফএফ পেয়ে যাবে, এবং এর পরের বছর 170 থেকে 80 কোটির মধ্যে যদি প্রফিট না হয় তাহলে কিন্তু এই মডেলটাও ডিফিকাল্ট আছে এআইএফএফ এর টানার জন্য। অর্থাৎ বলতেই পারি যদি এই সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনে আইএসএল এর সমস্ত ক্লাব রাজি হয়ে যায় তাহলে কিন্তু 5ই ফেব্রুয়ারি থেকে আপনারা ইন্ডিয়ান সুপার লিগ দেখতে পারবেন। আশা করি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই এই ভিডিওটা কিন্তু সবাইকে শেয়ার করে জানিয়ে দিন যে আইএসএল এর আপকামিং 20 বছরের প্ল্যান কি, এই বছর আইএসএল কবে থেকে শুরু হবে, বা কি কি নতুন টার্মস অ্যান্ড কন্ডিশনস এসেছে বা বানিয়েছে এআইএফএফ। ওভারঅল কিন্তু সবাইকে শেয়ার করে জানাবেন, কারণ ইন্ডিয়ান ফুটবল শুরু হচ্ছে বা ভবিষ্যতে কি পদক্ষেপ নিতে পারে সমস্তটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। এইবারে বলি, সিটি ফুটবল গ্রুপ আর বোড়াহারেরা দুজনেই কিন্তু আইএসএল কে প্রায় বেইজ্জত করে গেল। সিটি ফুটবল গ্রুপ তিনি আইএসএল ছাড়ার মূল কারণ কিন্তু বলেছিলেন যে ইন্ডিয়ান ফুটবল আনসার্টিনিটি, মানে আইএসএল যেহেতু হচ্ছে না তাই সিটি ফুটবল গ্রুপ মুম্বাই সিটি এফসি থেকে নিজের নাম তুলে নিচ্ছে। দেখুন, এটা আজ নয় কাল সিটি ফুটবল গ্রুপ বিচ্ছেদ হতোই, কারণ ইন্ডিয়ান ফুটবল থেকে সিটি ফুটবল গ্রুপের কোনো প্রফিট হচ্ছে না। তাই হয়তো এই বছর তারা আইএসএল এর বা এআইএফএফ এর নাম নিয়ে কন্ট্যাক্টটা চুক্তিটা বিচ্ছেদ করেছে, তবে যদি 20 বছরের রোড ম্যাপ পায় তারপরে কি সিটি ফুটবল গ্রুপ আবার আসবে? যেহেতু সিটি ফুটবল গ্রুপের ইন্ডিয়ান ফুটবলে ইনভেস্ট করে কোনো প্রফিট হচ্ছে না, সেই জন্যই কিন্তু সিটি ফুটবল গ্রুপ মুম্বাই সিটি এফসি থেকে কিন্তু নাম বিচ্ছেদ করেছে। কিন্তু বোড়াহারেরা এফসি গোয়া ছাড়ার আগে আইএসএল এর পুরো ব্যান্ড বাজিয়ে গেছে। বোড়াহারেরা এই মুহূর্তে ইন্ডোনেশিয়া লিগে খেলতে চলে গেছে, এবং সেখান থেকে যাওয়ার আগে তিনি পুরোপুরি এআইএফএফ কে দোষ করে গেছেন যে ইন্ডিয়ান ফুটবল ছেড়েছেন শুধুমাত্র এআইএফএফ এর জন্য। যেহেতু ভারতীয় ফুটবল ভবিষ্যৎ অন্ধকারে যাচ্ছে, তিনি বলে গেছেন যে এই সমস্ত কবে হবে এই সমস্ত ননসেন্স ছেড়ে আইএসএলটা শুরু করুন, ইন্ডিয়ান ফুটবলটাকে বাঁচান, এটা লজ্জাজনক। অর্থাৎ বোড়াহারেরা তিনিও কিন্তু আইএসএল ছাড়ার কারণ, এফসি গোয়া ছাড়ার কারণ এআইএফএফ কেই দিয়ে গেছেন। এইবারে বলি, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সঠিক সময় কোনো প্লেয়ারকে একদিনও ডিলে করতে বারণ করে দিয়েছেন। মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে 2 জানুয়ারি যেন সবাই মোহনবাগান ক্লাবে রিপোর্ট করে, এবং 3 জানুয়ারি থেকে মোহনবাগান দল কিন্তু আবার আইএসএল এর প্র্যাকটিস শুরু করবে। যেহেতু 5ই ফেব্রুয়ারি আইএসএল হওয়ার সম্ভাবনা প্রচুর বেড়ে গেছে, তাই মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু কোনো প্লেয়ারকে একদিনেরও এক্সট্রা ছুটি দিচ্ছে না। 2 জানুয়ারি সমস্ত প্লেয়ারকে মোহনবাগান ক্লাবে রিপোর্ট করতে হবে, এবং 3 জানুয়ারি থেকে কিন্তু মোহনবাগান ক্লাব আবার পুরোদমে প্র্যাকটিস শুরু করবে আইএসএল এর জন্য। তো আই হোপ এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছি। অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন। তাহলে ভিডিওটা শেষ করছি, আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল ধরে সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।